পুলিশ ইজ অলসো এ পার্ট। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো জিনিস যখন ইমপ্লিমেন্ট করে তো স্টেটের কাছে চিঠি পাঠায় যে তোমরা তোমাদের যা যা ডিউ ডিলিজেন্স করে পাঠাও, যে প্রোফর্মা বা ফরম্যাটে পাঠানোর কথা। অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট থেকেই চিঠি আসার পরে সেটা ইনিশিয়েটেড হবে। দেখুন, প্রথমে আমি একটা কথা বললাম যে লাস্ট 3 বছরে কত কত টাকা ফিরে গেছে, আপনাদের সেই ডেটাটা বললাম। তারপরে ওই যেটা লাস্ট বক্তব্য ছিল আমার, যে বলে দিচ্ছি এসএনএ স্পটস, এটাতে রেজিস্ট্রেশন করলে তারপরে আপনার কাছে এটাতে রেজিস্ট্রেশন করার জন্য বলে দিচ্ছি কবে কবে চিঠি পাঠিয়েছে। 11/7/2024, 29/10/2024, 9/1/2025, ইমেল পাঠিয়েছিল 6/2/2025, আবার লেটার পাঠিয়েছিল 5/5/2025। এসএনএ স্পর্শে রেজিস্ট্রেশন করলে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, এখানে আপনি যখনই এখানে রেজিস্ট্রেশন করবেন, এটাকে বলছে এসএনএ স্পর্শটা কি আপনারা জেনেন, এ নিউ ফান্ড ফ্লো মেকানিজম অফ রিয়েল টাইম অ্যান্ড ইন্টিগ্রেটেড কুইক ট্রান্সফার। এই মডেলটা যেটা রয়েছে এটাতে স্টেট গভর্নমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য মানে এই মডেলটাকে বলা হয়। তার ফলে আপনার যে পরিমাণ টাকা ওখানে রয়েছে, আপনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনাকে সেই ফান্ডটা রিলিজ করা হয়। এটা পুলিশের ইয়েতে করা হয়, আধুনিকীকরণ। মানে আমার বক্তব্যটা কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে বলছি, পাওয়া যাবে, এটাতে কিন্তু রেজিস্ট্রেশন করা হবে। আস্তে আস্তে বলছি। প্রথম চিঠি এসেছিল 11/7/2024, নেক্সট 29/10/2024, নেক্সট 11/7, তারপরে 29/10/24, এটা 24-এর বলছি। তারপরে 25-এর বলছি 9/1/2025, ইমেল এসেছিল এটা। না, তারপরে ইমেল এসেছিল। এই তিনটে কিন্তু লেটার, প্রথম দিন হোম মিনিস্ট্রি থেকে, না সরি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে। 9/1/2025 এই তিনটে চিঠি। নেক্সট হচ্ছে ইমেল ডেটেড 6/2/2025, আর তারপরে আবার চিঠি আসে 5/5/2025। আজকে আগস্ট মাস শেষ মানে অর্ধেক প্রায় চলে এসছে, পাক্কা 13 মাস, এখনও কোনো জবাব দেওয়ার পর্যন্ত জায়গায় আমার মনে হয় স্টেট থেকে তৈরি হয়নি। মোদ্দা বক্তব্য যে এই প্রথমত হচ্ছে যে দেখুন, দুটো জিনিস গত 3 বছরে যেটা আমি বলেছিলাম, 3টে ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল 2022-এ 69 কোটি টাকা ফিরে গেছিল, এপ্রিল 2023-এ 39 কোটি টাকা ফিরে গেছিল, 69 কোটি টাকা, এপ্রিল 23-এ 39 কোটি টাকা, আর এপ্রিল 2024-এ 11 কোটি টাকা। না, 24, 22, 23, 24 তিনটে আমি বললাম। তারপরে এই মেকানিজমটার মাধ্যমে, আর সব থেকে বড় কথা টাকাটা ফিরে যাওয়ার, আর আরেকটা জিনিস, স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বরাবর যেটা অভিযোগ রয়েছে যে কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট বা প্রপার কোনো ডকুমেন্টেশন কিছু পাওয়া যায় না। আমাদের প্রশ্নতে দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক স্টেটেই যে টাকা গেছিল ওই এএসইউএমপি থেকে ফাউন্ডেশনের জন্য, তার থেকে উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এই ক্ষেত্রেও কি তাই, নাকি এই রাজ্য সরকার মানে যে টাকাটা এসছে ওটাই ইউজ করে, মানে ম্যাক্সিমামটা ইউজ করেন? আর তার একটা কোটা রয়েছে, কোটা হতে হতে একটা সময় দেখা যায় যে আপনার প্রত্যেক বছর আপনার যতটা আপনার টাকা ফিরে যাবে সেই অনুযায়ী কিন্তু পরের বছর কাটলমেন্ট হয়। তো এইটা হতে হতে এই বছর এখনো অবধি কোনো অ্যালটমেন্ট পাঠানো যায়, যেহেতু এই ব্যাপারে কোনো রেজিস্ট্রেশন হয়নি। এটা কি কোথাও অনীহা করার ক্ষেত্রে
দেখুন ম্যাক্সিমাম তো আমি জানি না, হয়তো বাংলাদেশ থেকে নোট ছাপার মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, তো কি আমি আমি ফাইন্যান্সের লোক নই, এত ভালো করে বলতে পারবো না। টাকাটা তো দেখুন স্টেট আর সেন্ট্রালের একটা রেশিও থাকে প্রত্যেকটা স্কিমে। যে কোনো স্কিমে মডার্নাইজ করার জন্য বা প্রত্যেকটা জায়গাতে যেটা আমাদের স্টেট আর সেন্ট্রালের দুটো স্কিমের মধ্যে একটা সামঞ্জস্য রেখে কাজ করা হয়। দুঃখের ব্যাপার হচ্ছে যে যেমন এই যে আমাদের এখানে স্বাস্থ্য বলুন বা এরকম অনেক স্কিম আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফান্ড আমরা ইউজ করবো না বলে স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। তো আলটিমেটলি আমরা কাকে কষ্ট দিচ্ছি? মানুষকে কষ্ট দিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ ডিপার্টমেন্ট যদি মডার্নাইজড হতো, পুলিশ ডিপার্টমেন্টের আজকে এত ভঙ্গুর অবস্থা, আজকে যদি এইখানে যদি না করুক কোনো বড় ঘটনা ঘটে, কে তার রেসপন্সিবিলিটি নেবে? এবং আধুনিক পুলিশ আধুনিকীকরণের জন্য যা যা ব্যবস্থাপনা ঘটবে ততদিন নেগেটিভ আর পজিটিভের লড়াই থাকবে। কিন্তু সবসময় পজিটিভ নেগেটিভেরও ওভারকাম তখনই করতে পারে সে যদি নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে পারে। কারণ আতঙ্কবাদী বা বলুন বা অন্যান্য যে যারা সংস্থা বলুন তারাও নিজেদের আপগ্রেড করে। আজকে যদি আপনি টাকা পয়সাগুলো ঠিকভাবে খাতে ব্যবহার না করেন, আজকে যদি কোনো বড় ঘটনা ঘটে যায়, আজকে আমরা কার ভরসায় চলি? ভগবান ভরসা। পুলিশ যদি খাটের তলায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে, তো আজকে যে আরও বড় ঘটনা ঘটবে না কে বলতে পারে? আজকে যে প্রকাশ্য সন্ধ্যায় একজন কাউন্সিলরকে গুলি করতে গেছিলো, সে কেন বেঁচে গেল? তার সেফটি ককটা ব্লক হয়ে গেছিলো বলে। যদি হয়ে যেত, তো এই রকম জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে জাল নোট পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে বোমা বারুদের মশলা পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে জিলেটিন স্টিক পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে বম পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে প্রচুর আর্মস পাওয়া যাচ্ছে। আজকে যদি সেন্ট্রালি পুরো ব্যাপারটাকে মনিটর করে একটা মেকানাইজ সিস্টেম হতো, তাতে সার্ভেলেন্সটা আরও বেশি হতো এবং তাতে পুলিশ যারা কর্মচারী তাদের আরও বেশি আধুনিক করা হতো, তাহলে উপকারটা তো আমাদের হতো। অ্যাটলিস্ট কোনো ঘটনা ঘটলেও চিহ্নিতকরণটা তো করা যেত। তো আজকে আমরা কোথায় নিয়ে এসেছি এই জায়গাটা তো আমাদের ভাবতে বলা হচ্ছে। আপনারা বলছেন যে প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে কিন্তু আমরা বলছি না, এটা ফ্যাক্ট বলছি, এখন বলছি ফ্যাক্ট। পাল্টা তৃণমূল রাজ্যীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে এবং দলের টাকা বন্ধ করে দিচ্ছে। দেখুন, আমরা যা কথা বলি আমরা ডেটার উপরে কথা বলি। ওই ওনার উত্তরটা সেই পরের মাঠে কত কাক বসে আছে বললো 4,34,319টা। এটা গোনা কারো পক্ষেই সম্ভব না। দেখুন যেটা বলবো বা মমতা ব্যানার্জি প্রত্যেকটা ওই আগে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসেন এতগুলো ফাইল, এর এগেনস্টে আছে, এর এগেনস্টে আছে, এর এগেনস্টে আছে। তো ডেটার বাইরে দাঁড়িয়ে কিছু বলা তো সম্ভব। ডেটা তো অন রেকর্ডেড, তার বাইরে কিছু বলা সেটা তো ন্যাশনালি প্রত্যেকটা স্টেট যেভাবে তৈরি করে তার উপরে বেস করে সেন্ট্রালের ডেটা ব্যাংক তৈরি হয়, তার উপরে বেস করে প্রত্যেকটা উত্তর তৈরি হয়। এটা তো আমি বানিয়ে কিছু বলতে পারি না। এই জিনিসটা পুরো রেকর্ডেড ফ্যাক্টস। আমাদের কাছে যে ডেটা স্টেট থেকে প্রোভাইড করার পরে যত টাকা দিল তার মধ্যে যত টাকা খরচ করতে পারলো না সেটার বেসিসে গিয়ে আসে। কেন খরচ করতে পারছে না সেটা তো আপনাকে দেখতে হবে। হয় আপনি ইউসি দেননি, নাহলে আপনি প্রসিডিওর ফলো করেননি, নাহলে অন্য কিছু আপনার ওখানে হয়ে আছে। তো সেখানে যদি কোনো কেসের স্টে আছে বা হোয়াট এভার বেবি, তো আজকে আপনাকে টাকাটা দিতে গেলে বা টাকাটা ইউটিলাইজ করতে গেলে পরের বছর কতটা স্যাংশন হবে তার একটা নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে গিয়ে যদি আপনি যা খুশি বলেন সেটা তো কোনো সম্ভব হতে পারে না। সেটা চিফ সেক্রেটারি। আমরা চিঠিটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই প্লিজ দেখে নেবেন। তারা একদিকে বলছেন যে আমরা কনস্টিটিউশনকে মানি, আপহেল্ড করি, লজ অফ দ্য ল্যান্ডকে আপহেল্ড করি এবং সঙ্গে সমস্ত আইনের প্রতিবিধান মেনে কাজ করব। আইনের প্রতিবিধান মেনে যদি কেউ কোনো ভুল ব্যক্তির নাম, যেটা দেখুন ভুল আমি বলবো না, ইচ্ছাকৃত ভুল আর মানুষের ভুলটা অবশ্যই তার ক্ষমা প্রার্থনা করা যায়,
কিন্তু আপনি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে, দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে বিদেশি দেশের নাগরিক যে এখানকার ভোটার লিস্টে তোলার যোগ্য নয়, এখানে কনস্টিটিউশন বা প্রত্যেকটা নাগরিকত্বের প্রত্যেকটা বিধান আছে, সেটাকে যখন আপনি ভায়োলেট করে করবেন, তার জন্য কিন্তু স্পেসিফিক ইলেকশন কমিশনের যে আইন আছে তাতে আপনার জন্য সাজার ব্যবস্থা আছে। তাহলে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছেন সেটা কি আইনের বাইরে গিয়ে করছেন? আর যে জিনিস নিয়ে যে তৃণমূল কংগ্রেস বলছে, এর সবথেকে বড় সমালোচক মনে হয় যে মানে এই বক্তব্যের উদ্যোক্তা মমতা ব্যানার্জি নিজে ছিলেন। উনি একসময় পার্লামেন্টে এটা নিয়ে যথেষ্ট উনি আক্রমণাত্মক ছিলেন, সঠিক কথাই বলেছিলেন, এটা আমরা কখনোই বলবো না উনি বেঠিক কথাই বলেছিলেন যে কোনো বাইরের নাগরিক আমাদের ভোটার হতে পারে না। তখন উনি বিরোধী ছিলেন, উনি বলছিলেন সিপিএম এইভাবে দিনের পর দিন বাংলাদেশ থেকে লোক ঢুকে ইয়ে করছে, ইলেকশন একটা স্বচ্ছ ভোটার লিস্টের দাবি করেছিলেন। আজকে যখন সেটা হতে চলেছে, তার আগেই যখন পুরো প্রসিডিওরটাকে রেডি করছে, তখন উনি সেটাকেই ডিফাই করছেন যে একটা নামও কাটতে দেবো না। প্রত্যেকবারে কিছু অন্তত এত, যেখানে 7,73,00,000 ভোটার আছে, আমরা ডেটা দিয়ে দেখিয়ে দিয়েছি তার মধ্যে কত লোক মৃত আছে এবং কত ডুপ্লিকেট ভোটার আছে। আপনি ছেড়ে দিন বাকিগুলো, তাহলে এই লোকগুলোরও নাম কাটা যাবে না? কী করে উনি বলতে পারেন যে আমরা কারো নাম কাটতে দেবো না? এটা হতে পারে নাকি? মানে সংবিধানের মধ্যে যদি আমি থাকি, আমাকে সংবিধানকে মানতেই হবে, দেশের মধ্যে থাকলে দেশের আইনকে মানতে হবে। আমি বলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী আমি কাউকে মানি না, তাহলে হয় ওনাকে দেশের বাইরে চলে যেতে হবে, নাহলে নতুন একটা দেশ তৈরি করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানকে মানি না, এটা আমার মনে হয় কোনোভাবেই বলা যায় না। মানে এর মনে হয় এর অনেক সুদূর প্রসারী প্রভাব